কয়েক বছর আগের কথা। আমার নাম অনির্বাণ। পেশায় আমি একজন ভ্রমণ ব্লগার। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো আর সেখানকার ইতিহাস, সংস্কৃতি আর রহস্যের গল্পগুলো আমার দর্শকদের কাছে তুলে ধরাই আমার কাজ। সেই সূত্রেই একদিন আমার মাথায় চাপলকুলধরা গ্রামে যাওয়ার। রাজস্থানের এই পরিত্যক্ত গ্রামটা বহু বছর ধরে রহস্যের চাদরে ঢাকা। কথিত আছে প্রায় ২০০ বছর আগে এক রাতের মধ্যে গ্রামের সমস্ত মানুষ নাকি উধাও হয়ে গিয়েছিল, আর যাওয়ার আগে তারা নাকি গ্রামটাকে অভিশাপ দিয়ে গিয়েছিল। সেই অভিশাপের জেরেই আজও নাকি কুলধরায় কেউ রাতে থাকতে পারে না। কৌতূহল আর রোমাঞ্চের হাতছানি এড়াতে পারলাম না। জয়সলমের শহরে কয়েকদিন ঘোরাঘুরি করার পর একদিন আমি আর আমার বন্ধু সোমনাথ রওনা হলাম কুলধরার উদ্দেশ্যে। সোমনাথ আমার ছোটবেলার বন্ধু, আর আমার প্রায় সব অভিযানে সে আমার সঙ্গী থাকে। ও একটু ভীতু প্রকৃতির হলেও আমার উৎসাহে ও না করতে পারে না। গাড়িতে করে যখন আমরা কুলধরার কাছাকাছি পৌঁছালাম, তখন দিনের আলো প্রায় নিভে এসেছে। দিগন্তের রক্তিম আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর চারপাশটা একটা আবছা অন্ধকারে ঢেকে যাচ্ছে। গ্রামের বাইরে একটা পুরনো গেট, তার দুপাশে ভাঙা দেওয়াল। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আমাদের গ্রাস করল। দিনের বেলাতেও নাকি কুলধরায় একটা চাপা অস্বস্তি থাকে, কিন্তু সন্ধ্যায় সেই অনুভূতি যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। গ্রামের রাস্তাগুলো সরু আর এবড়োখেবড়ো। দুপাশে ভাঙা মাটির বাড়িগুলোর কঙ্কাল দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন কোনো ভুতুড়ে নগরীতে এসে পড়েছি। দরজা জানলাগুলো সব ফাঁকা, যেন মৃত মানুষের চোখের কোটর। কোথাও কোনো সাড়াশব্দ নেই, শুধু দূরের ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শোঁসো আওয়াজ মাঝে মাঝে সেই নীরবতা ভেঙে দিচ্ছিল। সোমনাথের মুখ শুকিয়ে গিয়েছিল। ও বারবার বলছিল, অনির্বাণ, আমার মনে হচ্ছে এখানে থাকাটা ঠিক হবে না, চল ফিরে যাই। আমি হেসে ওর হাত ধরে বললাম, আরে বাবা, ভয় পাচ্ছিস নাকি? এতদূর যখন এসেছি তখন একটু দেখে শুনে তো যাই। আসলে আমার ভেতরেও একটা চাপা উত্তেজনা কাজ করছিল। রহস্যের কিনারা করার একটা তীব্র আকাঙ্ক্ষা আমাকে পেয়ে বসেছিল। আমরা গ্রামের ভেতরের দিকে হাঁটতে লাগলাম। একটা পুরনো মন্দিরের ধ্বংসস্তূপ চোখে পড়ল। মন্দিরের ভেতরের মূর্তিটা ভাঙা, আর চারদিকে আগাছা জন্মে জঙ্গলের মতো হয়ে আছে। মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। হঠাৎ সোমনাথ আমার হাত খামচে ধরল। অনির্বাণ, দেখ ওখানে। আমি ওর দেখানো দিকে তাকালাম। আবছা অন্ধকারে একটা আবছা মূর্তি নজরে পড়ল। প্রথমে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ভালোভাবে দেখার পর বুঝলাম ওটা একটা পাথরের মূর্তি। বহু পুরনো, ক্ষয়ে যাওয়া একটা মূর্তি, কিন্তু মূর্তিটার মুখের অভিব্যক্তিটা যেন কেমন যেন ভুতুড়ে। মনে হচ্ছিল যেন ও আমাদের দিকে তাকিয়ে আছে, তার শূন্য চোখ দিয়ে। সোমনাথের ভয় আরও বাড়ল। অনির্বাণ, প্লিজ চল এখান থেকে, আমার ভালো লাগছে না। আমি ওকে আশ্বস্ত করে বললাম, আরে এটা তো শুধু একটা মূর্তি, ভয় পাওয়ার কি আছে? যদিও আমার নিজের মনেও একটা কাঁটা খচখচ করছিল। মূর্তিটার চাহনিটা সত্যিই কেমন যেন অস্বাভাবিক ছিল। আমরা আরও কিছুক্ষণ গ্রামে ঘুরলাম। যত রাত বাড়তে লাগল ততই চারপাশের নিস্তব্ধতা আরও গাঢ় হতে লাগল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল, আর ভাঙা বাড়িগুলোর ফাঁকা দরজা জানলা দিয়ে সেই বাতাস শোঁ করে বেরিয়ে যাচ্ছিল, যেন কোনো অশরীরী আত্মার আর্তনাদ। একটা পুরনো কুয়োর পাশে এসে আমরা দাঁড়ালাম। কুয়োটা শুকনো, ভেতরে আবর্জনার স্তূপ। সোমনাথ টর্চ লাইট ফেলল কুয়োর ভেতরে। হঠাৎ একটা চমকে উঠলাম দুজনেই। কুয়োর ভেতরের দাঁড়ালে যেন কিছু আঁকা রয়েছে, অস্পষ্ট, ভুতুড়ে কিছু নকশা। এগুলো কি? সোমনাথের গলায় বিস্ময় আর ভয় মেশানো। আমি ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করলাম। নকশাগুলো কোনো পরিচিত লিপি নয়, বরং অদ্ভুত কিছু প্রতীক। মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন, রহস্যময় ভাষা। ঠিক তখনই একটা ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মনে হলো যেন কেউ আমার ঘাড়ের কাছে ফিসফিস করে কথা বলছে। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। কি হল? সোমনাথ জিজ্ঞেস করল। ওর চোখেও ভয় স্পষ্ট। মনে হলো যেন কেউ আমার কানে কথা বলল। আমি অস্ফুট স্বরে বললাম। সোমনাথের মুখ আরও সাদা হয়ে গেল। অনির্বাণ, আর না, এবার সত্যি আমাদের যাওয়া উচিত। আমিও বুঝতে পারছিলাম এখানে থাকাটা আর নিরাপদ নয়। একটা অস্বস্তিকর, অপার্থিব অনুভূতি যেন ক্রমশ আমাদের ঘিরে ধরছিল। আমরা দ্রুত গাড়ির দিকে পা বাড়ালাম। গ্রামের গেটের কাছে পৌঁছাতেই হঠাৎ গাড়ির হেডলাইট দুটো নিভে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। সোমনাথ ভয়ে চিৎকার করে উঠল। কি হল? আমি আতঙ্কিত স্বরে বললাম। জানি না, সোমনাথ বলল, স্টার্টও হচ্ছে না। আমরা দুজনে মিলে অনেক চেষ্টা করলাম, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হল না।
চারদিকে জমাট বাঁধা অন্ধকার, আর সেই ভুতুড়ে গ্রামের নিস্তব্ধতা আমাদের যেন গ্রাস করতে আসছিল। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। মনে হলো যেন কেউ একটা লণ্ঠন হাতে হেঁটে আসছে। কিছুটা সাহস সঞ্চয় করে আমি বললাম, দাঁড়া, দেখি কে আসছে। আলোটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। এক বৃদ্ধ ব্যক্তি, পরনে মলিন ধুতি আর পাঞ্জাবি, হাতে একটা পুরনো লণ্ঠন। তার মুখটা কুঁচকানো, আর চোখ দুটো যেন গভীর রহস্যে ভরা। আপনারা কারা? এত রাতে এখানে কি করছেন? বৃদ্ধের কণ্ঠস্বর ভারী আর গমগমে। আমি পরিচয় দিয়ে বললাম যে আমরা পর্যটক, আর ভুল করে এখানে রাতে আটকে পড়েছি। বৃদ্ধ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনারা জানেন না রাতে এই গ্রামে থাকা নিষেধ? আমরা শুনেছি, আমি বললাম, কিন্তু ভাবিনি এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে আর আমাদের গাড়ি খারাপ হয়ে যাবে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। এই গ্রামের অভিশাপ বড় কঠিন। রাতে এখানে যারা থাকে তারা আর ফেরে না। সোমনাথ ভয়ে আমার হাত চেপে ধরল। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? আমাদের গাড়িটা যদি একটু। বৃদ্ধ আমার কথা শেষ না হতেই বললেন, আমি গরিব মানুষ, গাড়ির কি বুঝি, তবে হ্যাঁ, যদি আপনারা চান তো আমার বাড়িতে রাত কাটাতে পারেন। সকালে এখান থেকে চলে যাবেন। সোমনাথ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমারও মনে হল এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আমরা বৃদ্ধের সঙ্গে তার বাড়ির দিকে রওনা হলাম। বৃদ্ধের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, অন্য বাড়িগুলো থেকে একটু দূরে। পুরনো, মাটির তৈরি একটা ছোট কুঁড়ে ঘর। ভেতরে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটা পুরনো, স্যাঁতসেঁতে গন্ধ ভেসে বেড়াচ্ছে। বৃদ্ধ আমাদের বসতে বললেন। তিনি আমাদের কিছু শুকনো খাবার আর জল দিলেন। সোমনাথ ভয়ে আধমোড়া ও একটা কথাও বলছে না। আমি বৃদ্ধের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আপনি কি এই গ্রামেই থাকেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি আর কেউ নেই। বহু বছর ধরে এখানেই আছি। কিন্তু সবাই তো বলে এই গ্রাম অভিশপ্ত, এখানে কেউ থাকে না। বৃদ্ধের মুখে একটা বিষণ্ণ হাসি দেখা গেল। সবাই পালিয়েছে ভয়ে, কিন্তু অভিশাপ তো তাদেরও ছাড়েনি। যে যেখানে গেছে সেখানেই নাকি তাদের খারাপ কিছু হয়েছে। কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি সোমনাথের দিকে তাকালাম, ওর চোখ ভয়ে গোল হয়ে আছে। রাতের খাওয়া দাওয়ার পর বৃদ্ধ আমাদের একটা ঘরে শুতে দিলেন। ঘরে একটা পুরনো খাটিয়া পাতা আর একটা পাতলা তোশক। ঘরটা ছোট, আর একটা মাত্র জানালা, যেটা বন্ধ করা। শুতে যাওয়ার পরও আমার ঘুম আসছিল না। বৃদ্ধের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সত্যিই কি এই গ্রামে কোনো অভিশাপ আছে? আর আমরা কি সত্যি কোনো বিপদের মুখে পড়তে চলেছি? হঠাৎ একটা শব্দে আমার তন্দ্রা ভেঙে গেল। মনে হলো যেন কেউ দরজায় ধাক্কা মারছে। আমি ধর্মড় করে উঠে বসলাম। কি হল? সোমনাথ ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করল। মনে হলো কেউ দরজায় ধাক্কা মারছে। আমি ফিসফিস করে বললাম। আমরা দুজনে কান খাড়া করে রইলাম। কিছুক্ষণ নীরবতা। তারপর আবার সেই শব্দ, আরও জোরে, ধুম ধুম ধুম। সোমনাথ আমার হাত চেপে ধরল। অনির্বাণ, এটা কি? আমি সাহস করে বললাম, দাঁড়াও, দেখছি। আমি সাবধানে খাটিয়া থেকে নামলাম এবং দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা পুরনো, কাঠের তৈরি। ধাক্কার শব্দটা ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে যেন কেউ দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। ধাক্কার শব্দের সঙ্গে একটা চাপা গোঙানির আওয়াজও শুনতে পেলাম, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সাহস করে আমি আস্তে করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ দরজাটা বিকট শব্দে খুলে গেল। আমরা দুজনেই ভয়ে পিছিয়ে গেলাম। দরজার বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে, আর সেই সঙ্গে ভেসে আসছে একটা চাপা কান্নার আওয়াজ। কে ওখানে? আমি ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই, শুধু কান্নার আওয়াজটা যেন আরও বাড়তে লাগল। মনে হচ্ছে যেন বহু মানুষ একসঙ্গে কাঁদছে। সোমনাথ আমার হাত ধরে টেনে বলল, অনির্বাণ, চলো এখান থেকে। এটা ভালো লক্ষণ নয়। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। বৃদ্ধের ঘরের দরজা বন্ধ। আমরা ডাকলাম, কাকু, ও কাকু। কোনো সাড়া নেই। আমরা সাবধানে এগিয়ে গেলাম। কান্নার আওয়াজটা যেন ক্রমশ তীব্র হচ্ছে। মনে হচ্ছে যেন গ্রামের ভেতর থেকে আসছে। আমরা আবার গ্রামের রাস্তায় এসে দাঁড়ালাম। চারদিকে অন্ধকার, শুধু আকাশে মিটমিট করে তারা জ্বলছে। কান্নার আওয়াজটা যেন আমাদের চারপাশ থেকে ভেসে আসছে। মনে হচ্ছে যেন অসংখ্য অদৃশ্য আত্মা তাদের কষ্টের কথা জানাচ্ছে। হঠাৎ একটা আবছা ছায়া আমাদের সামনে এসে দাঁড়াল। প্রথমে মনে হলো যেন কোনো মানুষ, কিন্তু ভালোভাবে দেখার পর বুঝলাম ওটা মানুষের মতো নয়। লম্বা, রোগাটে একটা অবয়ব, যার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত চোখের মতো লাল আলো।
সোমনাথ ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার গলা শুকিয়ে কাঠ, মনে হচ্ছে যেন আমার হৃৎস্পন্দন থেমে গেছে। সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। তার শরীর থেকে একটা ঠান্ডা পচা গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো কবর থেকে উঠে এসেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হল না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। ছায়া মূর্তিটা আমার একেবারে কাছে এসে দাঁড়াল। তার জ্বলন্ত চোখ দুটো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার মনে হল যেন আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে যাচ্ছে। ঠিক তখনই দূরে একটা কুকুরের চিৎকার শোনা গেল, আর সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। কান্নার আওয়াজটাও থেমে গেল। আমি হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। মাটিতে পড়ে থাকা সোমনাথের দিকে তাকালাম। ও তখনও অজ্ঞান। কোনো মতে ওকে ধরে তুলে আমি বৃদ্ধের ঘরের দরজায় ধাক্কা দিলাম। কাকু, দরজা খুলুন, আমাদের বাঁচান। কিছুক্ষণ পর দরজা খুলল। বৃদ্ধের হাতে সেই লণ্ঠন। তার মুখটা কঠিন। কি হয়েছে? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি ভয়ে ভয়ে রাতের ঘটনাটা বললাম, ছায়ামূর্তিটার কথা, কান্নার আওয়াজের কথা। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি আগেই বলেছিলাম রাতে এখানে থাকা বিপজ্জনক। এই গ্রামের অভিশাপ বড় সত্যি। কিন্তু ওটা কি ছিল? আমি জিজ্ঞেস করলাম। ওটা কি কোনো ভূত? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি না, তবে শুনেছি যারা এই গ্রামের মানুষদের ওপর অত্যাচার করেছিল তাদের আত্মারা আজও এখানে ঘুরে বেড়ায়। তারা শান্তি পায়নি। সকাল হওয়ার আগেই বৃদ্ধ আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে বললেন। আমরাও আর এক মুহূর্তও দেরি করতে চাইছিলাম না। কোনো মতে গাড়ির ইঞ্জিনটা চালু করলাম, আর ভোঁস ভোঁস করে সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে পালিয়ে এলাম। কুলধরার সেই রাতের ঘটনা আমার জীবনে এক গভীর ছাপ ফেলে গেছে। আজও আমি সেই ভুতুড়ে গ্রামের কথা ভুলতে পারিনি। সেই নিস্তব্ধতা, সেই কান্নার আওয়াজ, আর সেই জ্বলন্ত চোখের ছায়া মূর্তি সবকিছু আমার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। অনেকে হয়তো বলবেন এটা আমার মনের ভুল অথবা ক্লান্তির ফল, কিন্তু আমি জানি সেদিন রাতে কুলধরায় যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না। সেই পরিত্যক্ত গ্রামের অভিশাপ আজও সেখানে বিরাজমান, আর যারা সেই অভিশাপের সীমানায় প্রবেশ করে তাদের হয়তো কোনোদিনও মুক্তি মেলে না। কুলধরা আজও এক রহস্য, এক ভয়ের ঠিকানা। আর সেই রাতের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কিছু রহস্যের সমাধান না করাই ভালো, কারণ কিছু অন্ধকার এতটাই গভীর হয় যা আমাদের চিরতরে গ্রাস করে নিতে পারে।